প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। হাই এভরিওয়ান, ক্লাস 9 আমার সমস্ত আগুন ছাত্রছাত্রী, সমস্ত ভাই বোন সকলকে স্বাগত। সেকেন্ড সামেটিভ আগত। আর সেকেন্ড সামেটিভের আগে তোমাদেরকে এই ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়ের এই ক্লাসে সকলকে স্বাগত। আজকে ক্লাসে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের যাবতীয় যা কিছু সূত্রাবলী আছে, অর্থাৎ ত্রিভুজের যে সূত্রাবলী আছে ক্ষেত্রফলের উপর এবং চতুর্ভুজের যে সূত্রাবলীগুলো আছে ক্ষেত্রফলের উপর, সেই সমস্ত কিছু পড়ে ফেলবো। এবং তারপর এক্সারসাইজের আমরা লিখে রেখেছি 15.1 এর সব, কিন্তু যতটা পারা যায় ততটা ক্লাস করব। আমরা 45 মিনিট এই ক্লাসটা টাইম রেখেছি, এর বেশি ক্লাস আমরা করব না। তোমরা টুক করে ক্লাসটি দেখে নেবে এবং প্রত্যেকে যতদূর পর্যন্ত হচ্ছে তারপর কমেন্ট সেকশনে লিখে জানাবে স্যার নেক্সট ক্লাস আনুন, তবেই কিন্তু আমরা নেক্সট ক্লাস আনবো। তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে ক্লাসটি করো মনোযোগ সহকারে, এবং অবশ্যই ক্লাসের শেষে তোমরা লিখে জানাও কমেন্ট সেকশনে যে ক্লাসটা কেমন লাগলো, নেক্সট ক্লাস চাইছো কিনা। ওকে? আর প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের জন্য আমাদের এই প্রতিটি ক্লাসের ক্লাস নোট এসওই বাংলা অ্যাপ, তোমরা প্রত্যেকে এসওই বাংলা অ্যাপ ভিজিট করবে। এসওই বাংলা অ্যাপে তোমাদের প্রত্যেকের জন্য এই প্রত্যেকটি ক্লাসের ক্লাস নোট দেওয়া থাকে। এই যে ক্লাস হচ্ছে, যে অঙ্কগুলো করানো হবে, যা যা হবে সব কিছু দেওয়া থাকে ফ্রি কন্টেন্ট সেকশনে। তোমরা এসওই বাংলা অ্যাপ ভিজিট করে ফ্রি কন্টেন্ট সেকশন ভিজিট করে সমস্ত কিছু দেখে নিতে পারবে। সো লেটস স্টার্ট। আমরা শুরু করে দিই আজকে ত্রিভুজ এবং চতুর্ভুজ। এবার প্রথমেই আমরা ত্রিভুজ কাকে বলে এবং চতুর্ভুজ কাকে বলে এটা আমাদের জানতে হবে, তারপর তো এদের ক্ষেত্রফল নির্ণয়ে আমরা যাব। তো ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। চতুর্ভুজ কাকে বলে? সেম জিনিস, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। অর্থাৎ চারটে বাহু দ্বারা যদি কোনো আকার গঠন করা হয় বা চারটে বাহু দ্বারা যদি পরিবেষ্টিত থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? চতুর্ভুজ। এবার চতুর্ভুজের আমরা অনেকগুলো ভাগ জানি। তার মধ্যে সর্বপ্রথম আছে আয়তক্ষেত্র, তারপর বর্গক্ষেত্র, তারপর সামান্তরিক আছে, ট্রাপিজিয়াম আছে, রম্বস আছে। আমরা প্রধানত আজকের এই ক্লাসে চতুর্ভুজের মধ্যে ক ধরনের চতুর্ভুজ সম্পর্কে পড়ব। আমরা চতুর্ভুজের মধ্যে পড়ব চতুর্ভুজ। প্রথমেই আসি চতুর্ভুজ। চতুর্ভুজের মধ্যে আমরা কি কি পড়তে চলেছি? আয়তক্ষেত্র পড়তে চলেছি, আয়তক্ষেত্র। তারপর আমরা কি পড়তে চলেছি? বর্গক্ষেত্র। তারপর আমরা কি পড়তে চলেছি? তারপর আমরা পড়তে চলেছি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপর সামান্তরিক, সামান্তরিক। তারপর কি পড়তে চলেছি? 4 নম্বরে আছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক। 4 নম্বরে আছে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। আর 5 নম্বরে কি? 5 নম্বর হচ্ছে রম্বস। এই 5টা আমরা পড়বো চতুর্ভুজের মধ্যে। আর ত্রিভুজের মধ্যে আমরা কি কি পড়বো? ত্রিভুজ, ত্রিভুজ, ত্রিভুজ। প্রধানত আমরা আজকে 4 ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে পড়বো। সেই 4 ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কি কি? সর্বপ্রথম হচ্ছে সমকোণী, সমকোণী। তারপর 2 নম্বর হচ্ছে সমবাহু, 3 নম্বর হচ্ছে সমদ্বিবাহু, সমদ্বিবাহু। 4 নম্বর হচ্ছে বিষমবাহু। প্রত্যেকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, এবং যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমরা প্রত্যেকে তোমাদের ক্লাসটিকে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবে, তোমাদের ভাই বোনদের সাথে শেয়ার করে নেবে। ক্লাসটা কিন্তু আগুন লাগানো ক্লাস, প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করে নেবে। সমদ্বিবাহু, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু 4 ধরনের। তাই এই 4 ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল এবং 5 ধরনের চতুর্ভুজ সম্পর্কে আমরা আজকে পড়তে চলেছি আজকের এই ক্লাসে। তো সর্বপ্রথম আমরা ত্রিভুজে আসবো নাকি চতুর্ভুজে আসবো? চতুর্ভুজ করি। তাহলে চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র। স্যার আয়তক্ষেত্র কাকে বলে? 4টি বাহু, তার মধ্যে যদি আমার সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য সেম হয়, এটা আর এটার দৈর্ঘ্য সেম, আর এটা আর এটার দৈর্ঘ্য সেম, তাহলে তাকে আমরা কি বলে থাকি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র, এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি যদি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তাহলে ABCD ইজ আ রেক্ট্যাঙ্গেল। আয়তক্ষেত্রের ইংরেজি কি? আয়তক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। এইবার এই আয়তক্ষেত্র তোমরা একেবারে ছোট থেকে পড়ে এসেছো যে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা হয়। তাহলে দৈর্ঘ্য যে বড় তাকে আমরা কি বলছি? দৈর্ঘ্য। তাহলে এখানে দৈর্ঘ্যকে AB বা CD বা DC, আর প্রস্থকে AD বা হচ্ছে তোমার BC, এটাকে কি বলা হচ্ছে? প্রস্থ। তাহলে প্রস্থ আলাদা, দৈর্ঘ্য আলাদা।
প্রস্থ, আর এটাকে কি বলা হচ্ছে, এটাকে দৈর্ঘ্য বলা হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তাহলে দৈর্ঘ্যটা আয়তক্ষেত্রের বড়, প্রস্থটা আয়তক্ষেত্রের ছোট। এইবার চলে আসি আয়তক্ষেত্রের সূত্র কি। সর্বপ্রথম আয়তক্ষেত্রের পরিসীমা যদি তোমাকে বলা হয়, তাহলে পরিসীমার সূত্র কি, আমরা মেনলি এই চ্যাপ্টারে ক্ষেত্রফলের সূত্র পড়বো, কিন্তু তবুও একটুখানি পরিসীমাটা আমাদের জেনে রাখা দরকার। তাহলে পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি হবে, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দুবার দৈর্ঘ্য আসছে, দুবার প্রস্থ আসছে, তাহলে টু ইন্টু কত, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। টু ইন্টু কত, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো, আয়তক্ষেত্রের পরিসীমা কত, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত কি, এত একক। এটা কি হলো, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। এরপর আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ কি হবে, চলো, আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কত হবে, এই যে কর্ণ, এইবার এই কর্ণটা দেখো, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এটা কি অতিভুজ না, একটা সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য, এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে এটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, বিসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে বিডি ইকুয়াল টু কত, রুট ওভার অফ বিসি স্কয়ার, বিসি স্কয়ার মানে প্রস্থ স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু কত, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ওকে স্যার, তাহলে পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য গুণ এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কর্ণ রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এইবার চলে আসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, কি হবে বাবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, যে কোনো চতুর্ভুজ তার ক্ষেত্রফলের সূত্র এত, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। যে কোনো চতুর্ভুজ তার ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে 2 ইন্টু কত হবে, এ প্লাস বি, এ প্লাস বি। এখানে কত হচ্ছে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন স্যার, এটা এ হলে এটা এ, এটা বি হলে এটা বি, অপোজিট। তাহলে এত কি একক। তারপর স্যার দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কত হচ্ছে, এ বি একক। এ আর বি গুণ করলে কত হচ্ছে, এ বি একক। স্যার ঠিক আছে সব, হ্যাঁ। তাহলে আয়তক্ষেত্রের কমপ্লিট ক্লিয়ারিটি দেওয়া গেল। আয়তক্ষেত্র কি, আয়তক্ষেত্র কাকে বলে, আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র, কর্ণের সূত্র, ক্ষেত্রফলের সূত্র, হ্যাঁ কি না, ইয়েস স্যার। এবার সেম ভাবে আমরা বর্গক্ষেত্র করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য আর প্রস্থ সমান। অর্থাৎ এই বাহুটা যা হবে, এবি যা হবে, বিসি তাই হবে, সিডি তাই হবে, এডিও তাই হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলোই সমান। তাহলে এবি বিসি সিডি এডি সমান। তাহলে এখান থেকে আমরা পরিসীমা কত লিখতে পারি, 2 ইন্টু, পরিসীমা কত লিখতে পারি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এখানে স্যার দৈর্ঘ্য কত, যা, প্রস্থ কত তাই। তাহলে একটাকে যদি এ ধরে নিই, তাহলে সবগুলোই এ, সবগুলোই এ, হ্যাঁ কি না, সবই তো সেম। তাহলে 2 ইন্টু এ প্লাস এ। স্যার এ প্লাস এ মানে কত, এত কি একক। স্যার এ প্লাস এ মানে কত, 2a। তাহলে 2 ইন্টু 2a, দ্যাট ইজ স্যার কত হয়ে যাচ্ছে, 4 একক। দ্যাট ইজ কত হয়ে যাচ্ছে, 4 একক। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি পেলাম, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র পেলাম 4 একক। এইবার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো, আয়তক্ষেত্রের কর্ণ কত হবে, আয়তক্ষেত্রের কর্ণ কত হবে, এই তো এইটা। তাহলে স্যার এখানে এ, এখানে এ, তাহলে অতিভুজ কর্ণটাতে অতিভুজ, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট ইজ রুট ওভার অফ 2a স্কোয়ার, রুট ওভার অফ 2a স্কোয়ার এত কি, এত একক। এ স্কোয়ারটা বাইরে চলে আসলে এ রুট 2, এত কি, এত একক। এটা গেল আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো, আয়তক্ষেত্রের কর্ণ হলো। এরপর স্যার কি, এরপর স্যার কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে স্যার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে স্যার? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সরি, এটা তো আয়তক্ষেত্র না, বর্গক্ষেত্র। এই কি লিখে যাচ্ছি, ভুলভাল লিখে যাচ্ছি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত পেলাম? বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম 4 একক। কর্ণ কত পেলাম? √² প্লাস স্কোয়ার, মানে হয়ে যাচ্ছে a√2 একক। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাবা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম, তাহলে বাহু গুণ বাহু অর্থাৎ a গুণ a ইকুয়াল টু a স্কোয়ার বর্গ একক। a স্কোয়ার বর্গ একক। তাহলে এটা কি হয়ে গেল? এটা বর্গক্ষেত্র হয়ে গেল। তাহলে আয়তক্ষেত্র পেলাম, বর্গক্ষেত্র পেলাম। এবার আমাদের কি চাই? সামান্তরিক। তারপর সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তারপর আমরা ট্রাপিজিয়াম এবং রম্বস এই দুটো দেখে নেব। চল, তাহলে প্রথমে আমরা কি করব? সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? আয়তক্ষেত্র হলো, বর্গক্ষেত্র হলো, সামান্তরিক মানে কি? এর কোন কোন আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, কিন্তু সমান্তরিকের ক্ষেত্রে নয়। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোন কোণের মান 90 ডিগ্রি নয়, তাহলে তাকে আমরা কি বলবো? সামান্তরিক। ওকে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে সামান্তরিক। চলো, তাহলে আয়তক্ষেত্র সামান্তরিক, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রকে কি সামান্তরিক বলা যায়? বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু প্রতিটা কোণ 90 ডিগ্রি। আর সমান্তরিকের ক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি নাও হতে পারে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারছি, সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটাকে যদি এ ধরে নিই, এটাকে যদি বি ধরে নিই, অর্থাৎ সমান বাহু তো এটা এ এটা বি, তাহলে আমরা কি লিখতে পারি? ক্ষেত্রফল ইকুয়াল টু কত লিখতে পারি? সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি a ইন্টু বি, এত কি বর্গ একক। ক্ষেত্রফল সবসময় কি হয়? a ইন্টু বি বর্গ একক। আচ্ছা, পরিসীমা কত হবে? পরিসীমা এই যে 2 ইন্টু a প্লাস বি, 2 ইন্টু a প্লাস বি। ঠিক আছে স্যার, তাহলে সামান্তরিক গেল। স্যার সামান্তরিকের পর ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা কি স্যার? ট্রাপিজিয়াম হচ্ছে চারটেই বাহু থাকছে, কিন্তু এদের মধ্যে কেউ চারটেই অসমান হতে পারে, আবার এমন হতে পারে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যে এই দুটো বাহু সমান, সেটা হতে পারে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু এদের মধ্যে বাহুদ্বয়ের মধ্যে উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দৈর্ঘ্য। উচ্চতা বলতে এটাকে বলা যায় সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দৈর্ঘ্য। তাহলে এখন কি হচ্ছে? এখন হচ্ছে এটাকে যদি a1 ধরি, এটাকে যদি a2 ধরি, এরা দুজন তো সমান, এই দূরত্বটা যদি h ধরি, তাহলে আমার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ a1 প্লাস a2 ইন্টু বাহুদ্বয়ের মধ্যে লম্ব দৈর্ঘ্য, দ্যাট ইজ h। এত কি বর্গ একক, এত কি বর্গ একক। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি পেয়ে গেলাম? হাফ ইন্টু a1 প্লাস a2 ইন্টু h বর্গ একক। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে আশা করি বুঝে গেছো। ঠিক আছে, তাহলে এটা গেল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এইবার যেটা বিষয় সেটা হচ্ছে যে এখানে তোমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যদি হয়, তাহলে আমরা এখান থেকে এই যে লম্বটা টানবো এবং এখান থেকে এই যে লম্বটা টানবো, এই লম্ব দুটো টানার পর এই যে দৈর্ঘ্যটা পাবো, এই যে দৈর্ঘ্যটা পাবো, এই যে দৈর্ঘ্যটা এবি, আর এটা ধরো সিডি, এটা ধরো ইএফ, তাহলে এবি ইকুয়াল টু কি হবে? এবি ইকুয়াল টু কিন্তু ইএফ হবে। এবি ইকুয়াল টু কত হবে? এবি ইকুয়াল টু ইএফ হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সমান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা একবার সি বের করতে পারবো, একবার এফডি। সি পেলে এফডি পেয়ে যাবো, তার কারণ এইটা তো এটা আর এটা সমান, আবার এটা আর এটাও সমান, তাহলে আমরা কি পেয়ে যাবো? সি পেয়ে গেলে এফডিটা পেয়ে যাবো।
ঠিক আছে, এবং সেভাবে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই সিডি যে বাহুটা সেটাকে তিনটে ভাগে ভাঙতে হচ্ছে। সিডি বাহুটাকে কটা ভাগে ভাঙতে হচ্ছে? তিনটে, একটা সি, একটা ইএফ আর একটা এফডি। ঠিক আছে, চল। রম্বস, প্রত্যেকটি বাহু সমান, প্রত্যেকটি বাহু সমান। নিমকি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো রম্বসের ক্ষেত্রফল রম্বাস হয়ে গেছে। রম্বসের ক্ষেত্রফল আসলে কি? রম্বসের ক্ষেত্রফল হলো, রম্বাস না রম্বস? রম্বসই তো। রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এর কর্ণদ্বয়ের গুণফল। এই যে কর্ণদ্বয়, কর্ণদ্বয়ের গুণফল। ধরো এ বি সি ডি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিটি। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ হাফ ইন্টু এসি ইন্টু বিডি, এত বর্গ একক। তাহলে কত পেয়ে যাচ্ছি? হাফ ইন্টু এসি মানে কত জানি না, বিডি মানে কত সেটাও জানি না। তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি বর্গ একক লেখাই তো ঠিক আছে। আর তা না হলে কি লিখতে পারি? চারটেই বাহু এ, তাহলে দুটো বাহুর গুণফল অর্থাৎ এ ইন্টু এ স্কোয়ার। দুটো বাহুর গুণফল আকারে তো আমরা লিখতেই পারি, তাই না? ঠিক আছে, চল। তাহলে এবার যেটা বিষয়, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি এবং সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, চল। এইবার আমরা চলে আসব তাহলে আমাদের মোটামুটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, চতুর্ভুজের যেগুলো ছিল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক আর রম্বস আর হচ্ছে তোমার ট্রাপিজিয়াম, এরা হয়ে গেল। এইবার আমরা যেটাতে চলে আসব সেটা হচ্ছে যে আমাদের ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে ভাগগুলো, তাহলে 5টা ভাগ এখানে আমরা পড়ে ফেললাম। এবার ত্রিভুজের 5টা ভাগে আমরা চলে আসব, তারপর আমরা এক্সারসাইজের প্রবলেমে যাব। চল, ত্রিভুজের 5টা ভাগ, এই 4টে ভাগ কি কি? ত্রিভুজকে আমরা 4 ধরনের ত্রিভুজ নিয়ে এখানে মেইনলি পড়বো এই চ্যাপ্টারে। তার মধ্যে সর্বপ্রথম যে ত্রিভুজটা আসে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটি বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে উল্টে গেছে, কি ভুল? ভুল, সবই ভুল। সমদ্বিবাহু ত্রিভুজ, একই সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা কি আছে? আবার আমি ভুলই লিখছি, এটা তো সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহুকে চাপা দিয়ে আবার সমদ্বিবাহু লিখছি। সমকোণী, কোণী পড়েছিস তোরা ক্লাস 10-এ? সমকোণী ত্রিভুজ। আর এটা কি হবে? সমদ্বিবাহু। ওকে, আর বিষমবাহু। তাহলে সর্বপ্রথম সমবাহু, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু। আমরা সর্বপ্রথম সমকোণী ত্রিভুজটাতে চলে আসি। সমকোণী ত্রিভুজে ক্ষেত্রফলের সূত্র। সমকোণী ত্রিভুজ, তাহলে তার একটি কোণ 90 ডিগ্রি, তাহলে একটি কোণ 90 ডিগ্রি হলে এর ক্ষেত্রফলের সূত্র। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো, আচ্ছা ক্ষেত্রফলের আগে পরিসীমা কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমকোণী ত্রিভুজ, তাহলে একটি কোণ 90 ডিগ্রি মানে এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে এ বি সি যদি নাম দিয়ে দিই, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে হাফ ইন্টু এ বি ইন্টু কত? বিসি। এত কি? বর্গ একক। এটাকে কি বলবো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলবো। ইয়েস অর নো স্যার? ইয়েস স্যার। এইবার চলে আসি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা চলে আসি আমাদের সমকোণী ত্রিভুজের এর পরিসীমা কি? ত্রিভুজের পরিসীমা, পরিসীমা সবসময় কি হয়? পরিসীমা ইকুয়াল টু
তিনটি বাহুর যোগফল। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি এত একক। পরিসীমা ইকুয়াল টু কত? এবি প্লাস বিসি প্লাস এসি এত একক। এই যে সমকোণী ত্রিভুজ। ওকে, চল আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, সমকোণী ত্রিভুজের পরিসীমা পেয়ে গেলাম। এর আগে চলে আসি আমরা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। বাকি অ্যাঙ্গেল, এই বাকি বাহুগুলো একই হতে পারে, সমকোণী সমদ্বিবাহু হতে পারে, সমকোণী বিষমবাহু হতে পারে, হতেই পারে, অসুবিধা নেই। এবার আমরা প্রথমে চলে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একটা ভূমি একটা উচ্চতা, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। এটাকে কি বলা হয়? ভূমি, এটা উচ্চতা বা লম্ব। ওকে, চল সমবাহু ত্রিভুজ কাকে সমবাহু ত্রিভুজ বলে? যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, তাহলে এবির দৈর্ঘ্য যা, বিসি তাই, এসিও তাই, তাহলে প্রত্যেকটি বাহু যদি সমান হয় তাহলে তাকে কি ত্রিভুজ বলবো বাবা? সমবাহু ত্রিভুজ বলবো। হ্যাঁ, এবার এই সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? পরিসীমা তো অবভিয়াসলি এবি প্লাস বিসি প্লাস এসি। পরিসীমা তো অবভিয়াসলি এবি প্লাস বিসি প্লাস এসি, যা পাবে তাই। স্যার এর ক্ষেত্রফল কত হবে? আমরা তো ক্ষেত্রফল বের করতে এসেছি, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এ থেকে বিসির উপর একটি লম্ব টানলাম, নাম দিলাম ডি। এ থেকে বিসি এর উপর একটি লম্ব টানা হলো, কি নাম? ডি নামে। এ থেকে বিসির উপর একটি লম্ব টানা হলো যার নাম দিলাম ডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বাবা? এডি। আমরা এবি স্কোয়ার ইকুয়াল টু কত করতে পারি? এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইবার এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি মানে কত? বিসি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, হোয়াট ইজ এবি? এবিটা কত? আমি যদি এবিটাকে এ ধরি তাহলে বিসিটাও এ, এসিটাও এ, প্রত্যেকটা এ, তার কারণ সমবাহু ত্রিভুজ। তাহলে এবিটাকে এ ধরলে এ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিসি বাই 2 মানে এ বাই 2 তার, এ বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি এডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে এ ডি স্কোয়ার ইকুয়াল টু 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? এ ডি স্কোয়ার ইকুয়াল টু 3 এ স্কোয়ার বাই 4। তাহলে এডি কত পাচ্ছি? অতএব এডি কত পাচ্ছি? রুট ওভার অফ হয়ে যাচ্ছে, তাহলে √3 এ বাই 2। এডি কত পেয়ে যাচ্ছি? এডি পেয়ে যাচ্ছি √3 এ বাই 2। চলো, তাহলে এডি আমরা কত পেয়ে গেলাম? এডি আমরা পেয়ে গেলাম √3 এ বাই 2। তাহলে এডি মানে উচ্চতা, তাহলে উচ্চতা ইকুয়াল টু কত পেলাম? সমবাহু ত্রিভুজের উচ্চতা কত পেলাম? উচ্চতা ইকুয়াল টু পেয়ে গেলাম √3 বাই 2 ইন্টু এ মানে কত? বাহুর দৈর্ঘ্য। এ মানে কি? বাহুর দৈর্ঘ্য। তাহলে √3 বাই 2 বাহুর দৈর্ঘ্য। এবার আমার ক্ষেত্রফলের সূত্র কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্ষুনি পড়লাম না, ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ও স্যার ভূমি কত? এ, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু বিসি মানে কত পেয়েছি? এ, আর এডি মানে কত পেয়েছি? √3 বাই 2 এ। হ্যাঁ কি না? উচ্চতা কত পেয়েছি? এইচ ইকুয়াল টু √3 বাই 2 এ পেয়েছি। তো এটাও কিন্তু একটা সূত্র উচ্চতা নির্ণয়ের। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু √3 বাই 2 ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারি? হাফ ইন্টু এ ইন্টু √3 বাই 2 এ। তাহলে এখানে √3 বাই 4, এ আর এ কত হয়ে যাচ্ছে? এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফল কত পেয়ে যাচ্ছি? √3 বাই 4 এ স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বাই 4 এ স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা একটা আলাদা পেজ নিয়ে লিখে নিই ভালো করে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম বাবা? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বাই 4 ইন্টু এ স্কোয়ার।
বা বাহু স্কয়ার। ওকে, চল এইবার তাহলে সমবাহু হলো, সমকোণী হলো, সমবাহু হলো, সমকোণী হলো। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু হলে কি হবে? এ বি সি। আচ্ছা আমি একটা ছবিটা এখানে আঁকি জাস্ট। हम रहे या ना रहे कल। আচ্ছা এইবার তাহলে এটা সমদ্বিবাহু হিসেবে ঠিক আছে। এইবার আমরা কি করছি, উচ্চতা, এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? তাহলে নাম দিয়ে দিলাম, নাম রেখেছি বনলতা। কত নাম দিলাম? এবিসি। এবার এটার কত নাম দিতে হবে? ডি। স্যার এডি স্কোয়ার ইকুয়াল টু আপনি কি লিখতে পারেন? এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। স্যার এডি স্কোয়ার ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছেন? এবি স্কোয়ার প্লাস বিডি মানে কত? বিসি বাই টু তার হোল স্কোয়ার। ও স্যার এডি স্কোয়ার ভুল লিখেছেন তো। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে স্যার এখান থেকে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু কত? এডি স্কোয়ার। তাহলে স্যার এবি স্কোয়ার মাইনাস বিডি মানে কত? বিসি বাই টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এডি স্কোয়ার। ও স্যার এডি মানে কত? এই তো উচ্চতা। তাহলে কত পেয়ে গেলাম? এডি ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার মানে সমান বাহুদ্বয়ের একটির স্কোয়ার, সমান বাহুদ্বয়ের একটির বর্গ মাইনাস সমান বাহুদ্বয়ের একটি মাইনাস কত? বিসি বাই টু ভূমির অর্ধেকের, ভূমির অর্ধেক তার স্কোয়ার। তাহলে সমান বাহুদ্বয়ের যে কোনো একটির স্কোয়ার আর ভূমির অর্ধেকের স্কোয়ার, এটা কি পেলাম? উচ্চতা এডি পেলাম। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু কত? এডি। তাহলে এডি মানে কত পেয়েছি? হাফ ইন্টু বিসি মানে ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য ইন্টু এডি মানে কত? রুট ওভার অফ সমান বাহুদ্বয়ের একটি স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক স্কোয়ার। সমান বাহুদ্বয়ের একটি স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা একটু জানিয়ে দাও। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হলো? এত বর্গ একক। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হলো? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুদ্বয়ের একটির স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেকের স্কোয়ার রুট ওভার অফ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ তোমরা পেয়ে গেলে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলে। এবার বিষমবাহু, বিষমবাহু মানে যে ত্রিভুজের তিনটে বাহুই প্রত্যেকটা আলাদা আলাদা, যে ত্রিভুজের তিনটে বাহুই সমস্তটা আলাদা আলাদা, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এবার কিভাবে বের করব? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে? প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র তো তিনটে বাহুর যোগফল। তাহলে এবিসি একক, এ প্লাস বি প্লাস সি একক।
এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাকে পরিসীমার পর অর্ধ পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে? অর্ধ পরিসীমা। তাহলে প্রত্যেকটা সমবাহু সমদ্বিবাহু যেরকম ভাবে তোমাদের প্রমাণ দেখালাম, বিষমবাহুর ক্ষেত্রেও সেরকম একটা লেন্দি প্রমাণ আছে, কিন্তু আমরা অত লেন্দি প্রমাণে যাব না, আমরা শুধুমাত্র সূত্রটা লিখে নেব। অর্ধ পরিসীমা মানে কি হবে? পরিসীমা যদি a প্লাস বি প্লাস সি হয়, তাহলে অর্ধ পরিসীমাকে আমরা কি লিখবো? a প্লাস বি প্লাস সি বাই টু। অর্ধেক। অর্ধ মানে কি? অর্ধেক। তাহলে এই যে a প্লাস বি প্লাস সি বাই টু, এটাকে আমরা ধরে নেব এস। কি ধরে নেব? এস। অর্ধ পরিসীমাকে আমরা এস ধরে নেব। এইবার আমরা কি করব? তাহলে অতএব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ এস ইন্টু, অর্থাৎ অর্ধ পরিসীমা ইন্টু এস মাইনাস এ। এস থেকে একবার এ বাহুটা বিয়োগ হবে, একবার কি হবে? এস মাইনাস বি, বি বাহু বিয়োগ হবে, এবং আর একবার লাস্ট কি হবে? এস মাইনাস সি, সি বাহু বিয়োগ হবে। এত কি? এত বর্গ একক। ক্ষেত্রফল সবসময় কিসে হবে? বর্গ এককে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের প্রত্যেকটা যে প্রমাণ, সেই প্রমাণগুলো আমরা দেখিয়ে দিতে পারলাম। যে প্রত্যেকটা প্রমাণ আমাদের সমকোণী, সমদ্বিবাহু, সমবাহু, সমস্ত কিছু এই সমবাহু, সমবাহু, সমকোণী, সমদ্বিবাহু, বিষমবাহু, এই প্রত্যেকটা প্রমাণ আমরা দেখে নিলাম। চলো এরপর আর কি আছে? আর আমরা চতুর্ভুজের ক্ষেত্রে পড়ে ফেলেছি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস। এইবার আমরা তাহলে সরাসরি প্রবলেমে চলে যাব। দেখ, এই যে কনসেপ্টটুকু হলো না, এই কনসেপ্টের আধারে আমরা যে কোনো প্রবলেম, এক্সারসাইজ 15.1, আমরা এক্সারসাইজ 15.1 খুলেছি। 15.1-এর এটা প্রথম প্রবলেম। আমরা যে কোনো প্রবলেমকে আগুন জ্বালিয়ে দিতে পারবো এই যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলোর সাহায্যে। বিশ্বাস হচ্ছে না? তাহলে বোর্ডে দেখ, প্রথম প্রশ্ন, বিরাট এই মহাজ্যোতি সংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। বিরাটি মহাজ্যোতি সংঘের কেমন মাঠ বেটা? মহাজ্যোতি সংঘের মাঠটা কেমন? বিরাটি মহাজ্যোতি সংঘের বলেছে আয়তকার মাঠ। তাহলে আয়তকার মাঠ, সেই আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3। মাঠের চারিদিকে হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের চারপাশে হাঁটলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে এটা কি? এটা মাঠটির পরিসীমা। চারপাশে হাঁটছে, তো চারপাশে হাঁটছে মানে কি? পরিসীমা না? তাহলে মাঠটির পরিসীমা বলা আছে 336 মিটার। ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, ধরে নিতে পারি আমরা দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত? 4:3। তাহলে ধরি মাঠটির দৈর্ঘ্য ইকুয়াল টু কত? 4x একক, এবং প্রস্থ কত? বা মিটারও তুই বলতে পারিস, প্রস্থ ইকুয়াল টু 3x একক। তাহলে দৈর্ঘ্য 4x, প্রস্থ 3x। তাহলে এটা হয়ে গেল 4x, এটা হয়ে গেল 3x। এইবার তাহলে অতএব মাঠটির পরিসীমা কত? অতএব মাঠটির পরিসীমা কত? কত রে বাবু? একদম হালুয়া অঙ্ক। দেখ, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটাই তো আমরা পড়েছি। তাহলে 4x প্লাস 3x, এত কি? একক। এবার আমার পরিসীমা কত বলা আছে? 336 মিটার। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? 2 ইন্টু 4x প্লাস 3x ইকুয়াল টু কত পরিসীমা? 336। ও স্যার 4x আর 3x 7x হয়ে যাচ্ছে, আর 2টা ওপারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 7x ইকুয়াল টু 336/2 মানে কত হয়ে যাচ্ছে? 2 এককে 2, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 168। তাহলে স্যার x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 168/7। 7 দুগুণে 14, তাহলে 3 7 21, 4 7 28। তাহলে x ইকুয়াল টু 24। x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 24। তাহলে x ইকুয়াল টু যদি 24 হয়, তাহলে অতএব মাঠটির দৈর্ঘ্য কত? x 24, তাহলে অতএব মাঠটির দৈর্ঘ্য কত বাবা? মাঠটির দৈর্ঘ্য ইকুয়াল টু 4 গুণ 24। তাহলে 4 গুণ 24, 4 গুণ 24 মানে কত হচ্ছে? 4 4 16, 6, হাতে থাকে 1, 4 2 8 থাকে 9, 96 একক। একক না, এবার মিটার লিখে দাও, 96 মিটার। মাঠটির দৈর্ঘ্য পেলে, আর মাঠটির প্রস্থ কত? 3 গুণ 24। 3 গুণ 24 মানে হয়ে যাচ্ছে তোমার 3 4 12, আর এদিকে 3 গুণ 60, 72 এত মিটার। তাহলে ক্ষেত্রফল কত মিটার? অতএব মাঠটির ক্ষেত্রফল, তাহলে মাঠটির ক্ষেত্রফল কত মিটার হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ 96 ইন্টু 72, এত কি? বর্গ। স্যার ক্ষেত্রফল আসলেই
বর্গ আসবে। ক্ষেত্রফল যতক্ষণ না আসবে ততক্ষণ মিটার, আর যখনই ক্ষেত্রফল আসবে তখনই বর্গ মিটার, মাথায় রাখবে। ঠিক আছে, চলো তাহলে মাঠটির ক্ষেত্রফল বের করে নিতে পারবে 96 আর 72 গুণ করে। চল নেক্সট, প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে 2 নম্বরের প্রবলেম, এক্সারসাইজ 15.1 এর 2 নম্বরের প্রবলেম। প্রতি বর্গ মিটারে 3.50 টাকা হিসাবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। কত টাকা খরচ হয়? 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে কত খরচ পড়বে সেটা বের করতে বলেছে। চল, প্রতি বর্গ মিটারে 3.50 হিসাবে বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 3.50 টাকা। তাহলে আমি লিখতে পারি 3.50 টাকা খরচ হয়, 3.50 টাকা খরচ হয়। এর আগে লিখবে সমরদের বাগানে 3.50 টাকা খরচ হয় 1 বর্গ মিটার চাষ করতে। তাহলে 1 টাকা খরচ হয়, আর 1400 টাকা টোটাল খরচ হয়, 1400 টাকা খরচ হয়, 1400 বাই 3.50। পয়েন্ট তুলে গেলে উপরে, পয়েন্ট উঠে গেলে উপরে 100, 350 আর 100, 0 0 কাটছে, 5 7 35, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 200 ইন্টু 2 কত টাকা? 400। তাহলে এই সরি কত বর্গ মিটার, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 400 বর্গ মিটার। তাহলে 1400 টাকা খরচ হচ্ছে কত বর্গ মিটারে? 400 বর্গ মিটারে। তাহলে বর্গাকার জমি, বর্গাকার জমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু গুণ বাহু, এই যে তোমাদের লিখিয়েছি দেখো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, দুটো বাহুর গুণফল, অর্থাৎ বাহু গুণ বাহু। এবার a ইন্টু a ইকুয়াল টু a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ধরি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য a, বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য একক। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল টু কত, বা অতএব দিয়েও তোমরা লিখতে পারো a স্কোয়ার ইকুয়াল টু কত, বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল তো a স্কোয়ার, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 400। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু যদি 400 হয় তাহলে a ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? √400 মানে 20। এত কি? তো মিটার, 20 মিটার। তাহলে কি পেয়ে গেলাম? এটা বর্গাকার জমির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এইবার তাহলে চার ধারের দৈর্ঘ্য কত? অতএব পরিসীমা, চার ধারের দৈর্ঘ্য মানে তো পরিসীমা, 4 গুণ 20 মিটার, 80 মিটার। তাহলে এবার 1 মিটারে 8.50 টাকা হিসাবে জমিটির চারধারে বেড়া দিতে, তাহলে 8.50 টাকা খরচ হয় 1 মিটারে, বা 1 মিটারে খরচ হয় 8.50 টাকা। তাহলে 1 মিটারে যদি 8.50 টাকা খরচ হয় তাহলে 80 মিটারে কত খরচ হবে? 80 ইন্টু 8.50, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 80কে আমরা 8.50 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে। তার কারণ আমার 1 মিটারে 8.50 টাকা খরচ হয়, তাহলে আমার টোটাল পরিসীমা কত পেয়েছি? 80 মিটার। তাহলে 80 মিটারে কত খরচ হয়, অর্থাৎ চার ধারে একই উচ্চতার বেড়া দিতে কত টাকা খরচ হয় পেয়ে যাবে। ঠিক আছে, চলো 3 দাগের প্রবলেম। কি দেওয়া আছে? সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গ মিটার। আয়তকার একটা জমি আছে, কাদের? সুহাসদের। সুহাসকে না তুমি জানো, না আমি জানি সুহাসকে। এইবার এই আয়তকার জমির ক্ষেত্রফল 500 বলেছে, দৈর্ঘ্য 3 মিটার কমালে
এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়ে যায়। তাহলে দৈর্ঘ্য যদি 3 মিটার কমাই এবং প্রস্থ যদি 2 মিটার বাড়াই তাহলে জমিটি কেমন হয়? বর্গাকার। তাহলে সুভাষদের জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখতে বলেছি। ধরি দৈর্ঘ্য a বা x এবং প্রস্থ y। তাহলে দৈর্ঘ্য x এবং প্রস্থ যদি y হয় তাহলে আমার প্রথমে ক্ষেত্রফল কত? প্রথম ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 500। তাহলে xy ইকুয়াল টু 500। এক নম্বর দিয়ে দিলাম। এবার দৈর্ঘ্য যদি 3 মিটার কমাই তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে এবং প্রস্থ যদি 2 মিটার বাড়াই তাহলে প্রস্থ কত হচ্ছে? দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য হয় x - 3 এত মিটার, প্রস্থ 2 মিটার। দৈর্ঘ্য কমাচ্ছি আর প্রস্থ বাড়াচ্ছি, তাই তো? তাহলে বাড়ালে 2 মিটার বাড়ালে প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হয় y প্লাস 3 মিটার। এইবার এইটা যখন দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে তখন এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র থেকে কি হয়ে যাচ্ছে? এটা বর্গাকার হয়ে যাচ্ছে, বর্গক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি হয়? সমান হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এখানে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, অর্থাৎ তুই লিখতে পারছিস x - 3 ইকুয়াল টু y প্লাস কত? কত মিটার বাড়িয়েছি? 2 মিটার। এখানে 3 লিখেছি কেন? y প্লাস 2। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? -3টা। আচ্ছা, y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি? x - 5 ইকুয়াল টু y। ওকে, জমির দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, তাহলে এই y এর মানটা নিয়ে 1 নম্বরে বসিয়ে দিলাম। তাহলে y এর মান নিয়ে x ইন্টু x - 5 ইকুয়াল টু 500। তাহলে x স্কোয়ার মাইনাস 500, এই 5x মাইনাস 500। 500 ভাঙিয়ে ফেলো, 5 দিয়ে দিলে 100, 5 দিয়ে দিলে কত হচ্ছে? 20, 5 5 25, 20 মাইনাস 25x প্লাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। মিডিল টার্ম তোরে ভাই, তাহলে x কমন নিলে x মাইনাস 25 প্লাস 20 কমন নিলে x মাইনাস 25। তাহলে x মাইনাস 25 ইন্টু x প্লাস 20, x মাইনাস 25 ইন্টু x প্লাস, তাহলে x ইকুয়াল টু কত? 25। আর এখানে x ইকুয়াল টু কত? -20। তাহলে x ইকুয়াল টু 25, x ইকুয়াল টু -20। কোনো জমির দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তাহলে দৈর্ঘ্য কত নেব? 25। তাহলে দৈর্ঘ্য যদি x 25 হয়ে যায় তাহলে প্রস্থ কত হয়ে যাবে? 25 - 5 দ্যাট ইজ 20। তাহলে দৈর্ঘ্য 25, প্রস্থ 20। তাহলে সুহাসদের জমির দৈর্ঘ্য, অতএব সুহাসদের জমির দৈর্ঘ্য কত? সুহাসদের জমির দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ কত মিটার? 20 মিটার। হ্যাঁ কি না? তাহলে সুহাসদের আয়তকার জমির দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 20 মিটার। 3টে অঙ্ক হলো, বাকি 15টা অঙ্ক এখনো তোদের বাকি থাকলো। আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি, তার কারণ হচ্ছে তোদের অলরেডি 43 মিনিট হয়ে গেছে আর এরপরে আমার একটা ক্লাস আছে, যেহেতু তো এখানেই শেষ করতে হলো। তোরা প্রত্যেকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখে নিস, আর যেটা বললাম কমেন্ট সেকশনে কিন্তু একটু জানিয়ে দিস যে কেমন লাগলো ক্লাসটা, আর এর পরবর্তী ক্লাস তাড়াতাড়ি চাইছিস কিনা সেটা একটু জানিয়ে দিস। তাহলে 3 পর্যন্ত অঙ্কগুলো হয়ে গেল, 4 থেকে আমরা অঙ্কগুলো করাবো একদম ডিটেলসে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক, যাতে ফেয়ার খাতায় টুকে নিতে পারিস সেভাবেই তোদেরকে করানো হচ্ছে। ঠিক আছে, চলো বাংলা পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।